হাইভোল্টেজ আসন কোচবিহার, আর সেই কোচবিহারে মাথা ভাঙে আজ সভা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকেই 4 ডেপুটিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে দাঁড়ায়। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। আসামের সাথেও কানেকশন। কিন্তু বাবু, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে? আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? আর আজ 2021-এ শীতলকুচির প্রসঙ্গও উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করলেন শীতলকুচির প্রসঙ্গ তুলে। এমনকি বিজেপি প্রার্থী দেবাশিস ধরকেও তোপ মমতার। শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে। ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি। এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কি না। এদিকে শীতলকুচির ঘটনায় তিনি দোষী নন বলে দাবি করলেন বীরভূমের বিজেপি প্রার্থী। শীতলকুচিতে দেখুন, এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন। সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি, এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিলেন। যারা রাজ্য পুলিশের কি ভূমিকা সেটা জানেন না। আমি এটা নিয়ে তর্ক বা বিতর্ক বাড়াতে চাই না। আর 2 নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল। আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে। এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্টে এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে। এদিকে মাথাভাঙা সভা থেকে ফের বিএসএফ ইস্যুতেও চড়াশুর মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বিএসএফ কে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাবে বিজেপি। অভিযোগ পেলে রাজ্য ব্যবস্থা নেবে, হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। এবারেও দেখবেন বিএসএফ নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাবে। ভয় দেখালে মেয়েরা ডায়েরি করবেন থানায়। নিশ্চিন্তে থাকবেন, আমি দেখে নেব। ভয় দেখালেই ডায়েরি করবেন, বলা থাকলো। আর যদি কোনো পুলিশ স্টেশন ডায়েরি নিতে অগ্রাহ্য করে, স্টেট আমাকে লিখে পাঠাবেন। উত্তরবঙ্গ আমার একটা সেক্রেটারিয়েট আছে। কমপ্লেন যে কোনো সময় যে কোনো কারো থ্রুতে নেওয়া যেতে পারে। এই সভা থেকে এনআরসি এবং সিএএ নিয়েও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে সিএএ নিয়ে চিৎকার করছে বিজেপি, এরপর বিদেশি বলে ডিটেনশন ক্যাম্পে রাখবে তো তৃণমূল নেত্রীর। ভোটের আগে ক্যাটা করে চিল্লাচ্ছে। মনে রাখবেন, ক্যাটা হচ্ছে মাথা মাছের, আর লেজাটা হচ্ছে এনআরসি। আর যখনই আপনি নাম লেখালেন, সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না, আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন। কোনো কে হবে না, এনআরসি হবে না। নিশ্চিত থাকুন, হিন্দু মুসলিম শিখ ইসাই, রাজবংশী থেকে শুরু করে আদিবাসী, নিশ্চিন্তে থাকুন।
পরে সিএএ বিরোধী স্লোগানেও শান ঘাসফুল সুপ্রিমোর। তাই নো ক্যাব নো এনআরসি। আমরা সবাই নাগরিক। আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন নাগরিক। আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই এনআরসি মানছি না, কে মানছি না। আবাস যোজনা নিয়ে দুর্নীতি করছে কেন্দ্র। বিজেপির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে বলেছিলাম না, বলছে আবাস যোজনায় আবার নাম লেখান। বিজেপি অফিস থেকে এই দেখুন এফআইআর করেছে, যাকে ফোন করেছিল কল নাম্বার দিয়ে এফআইআর করেছে, যে আমাকে ফোন করে বলছে তুমি আবার নতুন করে নাম লেখো। নতুন করে নাম লেখা মানে তোমার নামটা বাদ দেয়া। মনে রাখবেন, আপনি কেউটে সাথেও বিশ্বাস করতে পারেন, অ্যাটলিস্ট পোষ মানাতে পারেন, কখনো কখনো যারা সাপুরে পোষ মানাতে পারে, কিন্তু বিজেপি পার্টিকে জীবনে বিশ্বাস করবেন না। ভোটের আগে পুলিশ প্রশাসনের কর্তাদের বদলিতে খড়গহস্ত মমতা। রাজ্যের অফিসারদের বদলি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি এজেন্সির অফিসারদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কোচবিহারের সভা থেকে প্রশ্ন তুললেন তিনি। রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে। তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি, এনআইএর নামে, সিবিআই এর নামে, ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন ট্রান্সফার হয়েছে? তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই। বাংলায় কোনো জোট নয়, জোট হয়েছে দিল্লিতে। রাজ্যে বিজেপি, কংগ্রেস, বামেদের বিরুদ্ধে একলা লড়ছে তৃণমূল। সরব মমতা। ইন্ডিয়ান অ্যালায়েন্সের নাম আমার দেয়া। সিপিএম কংগ্রেস যদি বলে ইন্ডিয়ান অ্যালায়েন্স, বাংলায় কোনো ইন্ডিয়ান অ্যালায়েন্স ওদের সাথে আমাদের হয়নি, দিল্লির সাথে হয়েছে। ওটার নামও আমার দেয়া, করে দাও আমার। তাই ওই ভাওতাবাজিকে প্রশ্রয় দেবেন না। এরা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তৃণমূল লড়াই করবে কংগ্রেসকে এখানে, তৃণমূল লড়াই করবে সিপিএম কে এখানে, তৃণমূল লড়াই করবে বিজেপি কে এখানে, তৃণমূল লড়াই করবে আরো কিছু ছোটখাটো বিজেপির বন্ধু দলের সাথে। নাম না করে মিমের সঙ্গে আইএসএফ এর তুলনাও করেন তৃণমূল নেত্রী। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে। যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে। এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। আমি হাত জোর করে আবেদন করব, আপনারা এখানে শান্তিতে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের প্রশাসনের। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না।